দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান অভিজ্ঞতা মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালা। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের অবসান ঘটিয়ে ভূমিধস বিজয় ছিনিয়ে নিয়েছে বামপন্থী লেবার পার্টি। দেশটির পার্লামেন্টে 650 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য 326 আসনের প্রয়োজন হলেও লেবার পার্টি 4 শতাধিক আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে অনুষ্ঠিত এই নির্বাচনে বাজিমাত করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিকী সহ 4 জন বঙ্গকন্যাও। এদিকে লেবার পার্টির এই বিজয়ের পর পরাজয় বরণ করে কনজারভেটিভ দলের ভরাডুবির দায় নিজের উপর চাপিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অপরদিকে দলের নিরঙ্কুশ জয়ের পর আইনজীবী থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাওয়া লেবার নেতা কিয়ার স্টারমার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুক্তরাজ্যে পরিবর্তনের সূচনা হলো, এখন রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনবেন তিনি। নির্বাচনে কনজারভেটিভ পার্টির যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, পাশাপাশি দুঃখিত, কারণ এই হারের দায় আছে আমার। লেবার পার্টিকে অভিনন্দন। আমাদের দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, রাজনীতিকে জনগণের সেবায় ফিরিয়ে দিয়েছে। এখন নতুন করে দেশ গড়া প্রয়োজন। আমরা কে তা নতুন করে আবিষ্কার করার সময় এসেছে। পরিবর্তনের কাজ অবিলম্বেই শুরু হবে। ব্রেক্সিট বিরোধী 61 বছর বয়সে স্টারমার কি ব্রিটেনকে ইউ জোটে ফেরাতে উদ্যোগ নেবেন? যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি ও লেবার পার্টির ভূমিধস জয়ের কারণ কি? যুক্তরাজ্যকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হওয়া স্টারমার ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্যকে টেনে তুলতে সক্ষম হবেন। এদিকে নির্বাচনের আগে এক বিতর্কে অবৈধ অভিবাসন প্রসঙ্গে অযাচিতভাবে বাংলাদেশের নাম উল্লেখ করে স্টারমার বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবেন তিনি। কেমন হবে স্টারমারের অভিবাসন নীতি? এতে ব্রিটেনে থাকা বাংলাদেশিরা কি কোনো বিপদে পড়তে যাচ্ছেন? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিয়ান্স এর সাবেক উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর মুস্তফা সারওয়ার, এবং যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং কলাম লেখক সৈয়দ বজলুল হাসান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আপনাদের তিনজনের কাছ থেকে শুরুতে যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফলের একটা বিশ্লেষণ আপনাদের তিনজনের কাছ থেকে শুনতে চাই। সৈয়দ বজলুল হাসান, আপনি লন্ডনে আছেন, আপনার কাছ থেকেই শুরুটা করি যে 14 বছর কনজারভেটিভ পার্টি টানা ক্ষমতায় থাকলো এবং এখন যেটি ফলাফল দেখছি 412টি আসন পেয়েছে লেবার পার্টি, 121টি কনজারভেটিভ এবং বাকি অন্য দল কিছু আসন পেয়েছে। মানে একদম স্পষ্ট যে ভূমিধস বিজয় হয়েছে লেবার পার্টির আর ভরাডুবি হয়েছে কনজারভেটিভ পার্টির। নজিরবিহীন ভাবে কনজারভেটিভ পার্টি হেরেছে 200 বছরের ইতিহাসে। এমন ফলাফল কেন হলো, এমন নজিরবিহীন ফলাফল? আপনার বিশ্লেষণ জানতে চাই সৈয়দ বদরুল হাসান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি উল্লেখ করেছেন, বিগত 14 বছর ধরে কনজারভেটিভ দল ক্ষমতায় ছিল। এখন যে শুধু 14 বছর ক্ষমতায় ছিল সেটা না, এই 14 বছরে বিশেষ করে বিগত 10 বছরে আমরা দেখেছি এই দল থেকে 5 জন প্রধানমন্ত্রী হয়েছেন, যেটা একটা বিরল ঘটনা। ব্রিটেনে বা অন্য কোনো পশ্চিমা দেশে এত প্রধানমন্ত্রী, সরকার প্রধান পরিবর্তন হয় এটা আমরা দেখিনি। তাদের যে ভেতরে ইন্টারনাল ডাইনামিক্স এর কারণে এটা হয়েছে। আর যার ফলে যেটা হচ্ছে, যে কারণের জন্য এই ভূমিধসটা তাদের হলো আজকে, সেটা হচ্ছে তাদের অনেক, যেমন তাদের হেলথ পলিসি, ন্যাশনাল হেলথ সার্ভিস, এই নিয়ে তাদের একটা সংকট আছে, যে নার্স পাওয়া যাচ্ছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তারপরে তাদের যে মুদ্রাস্ফীতি, সেটা একটা সমস্যা, তারা কন্ট্রোলে, তারা নিয়ন্ত্রণে আনতে পারেননি। তারপরে তাদের যে বৈদেশিক নীতি, সেখানেও তাদের সরকার যে নীতি এবং যে সরকার প্রধানে এত পরিবর্তন হয়, মন্ত্রিসভা এত পরিবর্তন হয়, তাতে তারা জিনিসটা সামলাতে পারেনি। এরপর যেটা তাদের ট্যাক্সের ব্যাপারে, বাজেটের ব্যাপারে, আপনাদের মনে আছে ঋষি সুনাকের পূর্বে যিনি এসেছেন, সবচেয়ে স্বল্পতম মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, লিজ ট্রাস, যিনি নিজেও আজকে হেরে গেছেন, পরাজিত হয়েছেন। তিনি যে একটা মিনি বাজেট দিয়েছিলেন, যার ফলে দেশের যে পরিস্থিতিটা,
যে অর্থনৈতিক পরিস্থিতি আরো ঘনীভূত হলো। তো এই সব মিলিয়ে তার আর সবচেয়ে বড় কথা হলে একটা দেশে গণতান্ত্রিক একটা দেশে বিশেষ করে পশ্চিমা দেশে আমরা অতীতেও দেখেছি যে একটা দল যদি খুব বেশি ক্ষমতায় থাকে তারা একটা ক্লান্তিতে তার মধ্যে একটা ক্লান্তি এসে যায়, যেটাকে আমরা বলি একটা গভর্নেন্স ফ্যাটিগ যেটা বলি, এটা এসে গেছে। তো এটা এবং আসার ফলে যেটা হয় তাদের মধ্যে আর কোনো ধারণা নেই যে আবার সরকার আগে কিভাবে এগিয়ে যেতে হবে। এই সব মিলিয়ে যে তাদের মধ্যে যে একটা 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 হতাশা বলবো, তাদের মধ্যে যে একটা একটা অস্থিরতা এসে গিয়েছিল এবং তাদের মধ্যে একটা ক্লান্তি এসে গিয়েছিল, এই সব মিলিয়ে এই সব মিলিয়ে এই কারণটি হয়েছে। আর উল্টো দিকে যে যে লেবার পার্টি কিন্তু বরাবরই তো এখন আজকাল আমরা যদিও উল্লেখ করা হচ্ছে এটা বামপন্থী লেবার পার্টি, কিন্তু লেবার দল সেই যেইভাবে আমরা আগে অনুধাবন করতাম যে ব্রিটেনের লেবার পার্টি একটা বামপন্থী দল, হ্যাঁ এখনো পর্যন্ত বামপন্থী একটা সেন্টার লেফট বলা যায়, কিন্তু আগের মতো যদি দেখেন হ্যারল্ড উইলসনের সময়, জেমস ক্যালাহানের সময়, অথবা মাইকেল ফুটের সময় সেই ধরনের লেবার পার্টি এখন নেই। যেটা লেবার পার্টি যে টনি ব্লেয়ার যখন এসেছেন 1997 সালে, তখন থেকে যে লেবার পার্টি যে একটা পরিবর্তন হয়েছে, লেবার পার্টি এখন বিজনেস ফ্রেন্ডলি। তার আগে বোঝে রেচেল রিভস যিনি আজকে চ্যান্সেলর হয়েছেন, তিনি তো আগে ঘোষণা করেছেন যেটা বিজনেস ফ্রেন্ডলি হবে, ব্যবসায়ীদের প্রতি তারা সহানুভূতিশীল, তাদের ইয়ে করবেন। তো সব মিলিয়ে এইটা এই একটা পরিবর্তন এসেছে। আর ঋষি সুনাক সম্বন্ধে এটা বলবো, তিনি আজকে অত্যন্ত সুন্দর একটা বিদায় ভাষণ দিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার মধ্যে যেটা আমরা ইংরেজি ভাষায় বলি, তিনি বিগত 20 মাস তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আপ্রাণ চেষ্টা করেছেন পার্টিটাকে ওঠানোর জন্য, কিন্তু উঠাতে পারেনি। মানে হি ওয়াজ যে আউট অফ হিজ ডেপথ, হয় না, আমরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাই আর দৌড়াতে পারি না, তো তার অবস্থাটা সেটা হয়েছে। তো এই বদরুল হাসান, এই সুন্দর ভাষণ, এই বিষয়টাও একটু পরবর্তীতে জানবো যে এত সুন্দর কথা তারা বলতে পারেন, মানে আমাদের কোথাও সংকট থাকে কিনা, আমরা কখনো এরকম আমাদের দেশে দেখি না। আমি এই বিষয়টা একদম পরে আসতে চাই, কিন্তু আপনি যেটি বলছিলেন যে কনজারভেটিভ পার্টির যে 14 বছরে 5 জন সরকার প্রধান পরিবর্তিত হয়েছেন, কেউ আসলে পূর্ণ মেয়াদে থাকতে পারেন নাই। এই ঋষি সুনাকও আগাম নির্বাচন দিলেন, 6 মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হলো। তার তো বাধ্যবাধকতা ছিল না, কেন 6 মাস আগে নির্বাচন দিতে হলো বা দিলেন তিনি, দিয়ে কি লাভ হলো? না, এটা এখন অনেক রাজনীতিবিদদের একটা ধারণা থাকে যে যে 5 মাস আগে দিলে, মেয়াদ শেষ হওয়ার আগে যদি দেয়, তো তখন যদি দেখা যায় একটা একটা নির্বাচনের মাধ্যমে একটা আপসেট হয়ে যায়, জনগণ আবার ফিরে তাদের পক্ষে ভোট দেয়, এই একটা আশা তাদের মধ্যে থাকে। আবার ঋষি সুনাক এবং তার তার যে মন্ত্রিসভা, তার যে দল, তারা কিন্তু বলেই আসছিল যে পরিস্থিতি ভালো হচ্ছে। এবং আমরা যে নির্বাচনের আগে দেখেছি যে ইনফ্লেশন রেটটা, যেটা একটু ইনফ্লেশন কমে গেছে, এটা কিন্তু তারা আবার একটু উৎসাহিত বোধ করেছেন। তো তার একটা ধারণা হয় এর মধ্যে যে আমাদের যে আমাদের যে জনপ্রিয়তা অনেক নিচে আছে, মানে এই ধরনের রাজনীতিবিদদের, তো যেটা আবার আমরা আবার কুড়িয়ে পেতে পারি। একটা অলৌকিক ঘটনা যদি আবার ঘটে যায়, এমন একটা আশা তার মধ্যে থাকে। অলৌকিক ঘটনা ঘটবে এই আশা থেকে আগামী নির্বাচনের। আমি ফলাফলের বিশ্লেষণ একটু আমি আমার বাকি দুজন অতিথির কাছ থেকে জানতে চাই। আমি ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কিভাবে এই ফলাফলকে বিশ্লেষণ করছেন? বলা হচ্ছে নজিরবিহীন ফলাফল, 200 বছরের ইতিহাসে এমন ফলাফল হয়নি। এবং এই যে এমন যে ভরাডুবি হলো কনজারভেটিভ পার্টির এবং লেবারদের জয়, এটা কি আসলে লেবার পার্টিকে বিশেষভাবে পছন্দ করছে যুক্তরাজ্যের মানুষ, নাকি কনজারভেটিভদেরকে একরকম শাস্তি দেবার উদ্দেশ্য? এটা ওই যে যেটা ফ্যাটিক বলেছেন বদরুল হাসান, যে একটা দল যদি 14 বছর পাওয়ারে থাকে, তাহলে মানুষ একসময় এসে টায়ার্ড হয়ে যায়, সেটাও একটা কারণ হতে পারে। আরো একটা ব্যাপার, যে এখানে আমি যখন ভোটের নাম্বারগুলোকে অ্যানালিসিস করলাম, তখন আমার চোখে একটা স্পষ্ট ব্যাপার ফুটে উঠলো। যেমন ধরুন, দুটো দলের আমি টোটাল নাম্বার অফ ভোটস বলবো। একটা হলো কনজারভেটিভ পার্টি, সে যদিও 121 সিট পেয়েছে, কিন্তু তার ভোটার পার্সেন্টেজ হলো 23.7, আর লেবার পেয়েছে 412, কিন্তু তার হলো 33.8। কিন্তু এর ভিতরে আরেকটা আছে, যেটা হলো রিফর্ম ইউকে, নাইজেল ফারাজের যে দল, সে 5টা সিট পেয়েছে, কিন্তু তার ভোট হলো 14.3%। আমি 14.3, 23.7 এই দুটোকে যদি যোগ করি, তাহলে কনজারভেটিভদের টোটাল ভোট কিন্তু 38.0।
ওদের ভোট কেটে নিয়েছে। যদি তা না করতো তাহলে কিন্তু কনজারভেটিভদের দশা এত খারাপ হতো বলে আমার মনে হয় না। কাজে আমরা দেখছি যে নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে লেবার পার্টি এবং নাম্বার অফ সিটসে কনজারভেটিভ পার্টির চরম পরাজয় ঘটেছে। কিন্তু আন্ডার দ্য কারেন্ট লেবার পার্টির সামনে রয়েছে ভয়ঙ্কর চ্যালেঞ্জ। যেমন ধরুন, যেটা মানে সৈয়দ বদরুল হাসান বলেছেন যে এই যে একটা বিরাট সমস্যা, আবার ওদিকে ইমিগ্রেন্টদের ব্যাপারে কিন্তু দুই দলই বলছে ইমিগ্রেন্টদের ব্যাপারে তাদের কোনো মানে মানে দেবে না, ফ্রি দেবে না, তারা কঠোর করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে লেবারদের যে বিজয় সামনে মনে হচ্ছে ভূমিধস, কিন্তু আমি তো নাম্বার বললাম, নাম্বারই কিন্তু নাম্বার অফ ভোটসে সেটা নয়। তারপরে এদের যে শূন্য মানে যে আমার মনে হয় যে ন্যাশনাল ডেট অফ ইংল্যান্ড ইজ মোর দ্যান 90%, মানে অলমোস্ট ক্লোজ টু 100%-এর কাছাকাছি। এমনি একটা পরিস্থিতিতে আমার যেন মনে হয় কিয়ার স্টারমার এর হাত আটকে গেছে। সে যে একটা বিশাল কিছু করবে তাহলে কিন্তু লিজ ট্রাসের মতো অবস্থা হয়ে যেতে পারে। যদি ট্যাক্স কাট দেয় তাও পারবে না, যে জন্য অলরেডি সেক্রেটারি মানে চ্যান্সেলর অফ এক্সচেকার বলে দিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার বলে দিয়েছে যে না, আমরা বিজনেসদের হেল্প করব এবং তারা আমাদের বন্ধু। কাজেই সব ব্যাপার দেখে আমার মনে হচ্ছে যে ব্রিটেনের এই নির্বাচনী শেষ কথা নয়, সামনে অশনি সংকট রয়েছে। কারণ ইকোনমিক ব্যাপারটা উন্নতি করার যে পদ্ধতিগুলো লেবার পার্টি অতীতে করে এসেছে সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, মানে স্কোপটা খুবই কম। জি, ডক্টর মোস্তফা সারোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাইবো নিশ্চয়ই। এবং পুরো ইউরোপ জুড়ে আরেকটা বিষয় আলোচনা আসছে যে পুরো ইউরোপ জুড়ে যখন ডানপন্থীরা বা ডানরা আছেন ক্ষমতায়, ডানদের দৌরাত্ম, তখন ডান ছেড়ে বামে কেন যুক্তরাজ্য, বামের দিকে কেন ঝুঁকলো, কনজারভেটিভ ছেড়ে লেবারে কেন যুক্তরাজ্য, এই বিশ্লেষণটাও তো জানবো। এটা অনেকটা একটা চেইনের মতো, সবখানে এক সময়ই যে ডানরা আগে যাবে আর বামরা পিছনে থাকবে এমন নয়। কোনো কোনো দেশে যখন ডানরা এগিয়ে যাচ্ছে, সামনে চলে আসছে, তখন হয়তো অন্য কোনো দেশে বামরা এগিয়ে যাচ্ছে। এটা ওই যে একটি কথা বললেন বদরুল হাসান এবং প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার বললেন যে ফ্যাটিগ, একজনকে দেখতে দেখতে, এই ডানদেরকে দেখতে দেখতে মানুষ অস্থির হয়ে গেছে। আরেকটি জিনিস, ব্রেক্সিট ব্রিটেনের মানুষ যে খুব ভালো করে গ্রহণ করেছে এটা আমার কাছে মনে হয় নাই। এটা তারা বুঝতে পারে যে ব্রেক্সিট করে তাদের খুব লাভ হয়নি, তারা বরং নানান দিক থেকে চাপের মুখে আছে। তাদের পররাষ্ট্র নীতিও চাপের মুখে, তাদের ব্যবসা বাণিজ্য সব চাপের মুখে। সুতরাং ব্রেক্সিট যারা করেছে তাদের পক্ষে তো মানুষ বেশি দিন থাকতে পারে না। ব্রেক্সিট যখন করেছিল সেই সময় অবশ্য তারা সমর্থন পেয়েছিল। এই মাইকেল ফারাজ যার কথা বললেন ডক্টর মোস্তফা সারোয়ার, কিন্তু ব্রেক্সিটের বড় প্রবক্তা ছিলেন, কিন্তু সেই ব্রেক্সিট নিয়ে এখন আর তারা কথা বেশি বলে না। এখন আপনি আপনার শুরু বক্তব্যে বলেছিলেন যে আবার কি ইউরোপে ফিরে যাবে কিনা, সেটা হয়তো হবে না, সেটা হবে না। কিন্তু আমার মনে হয় যে নতুন যে সরকার এসছে তাদের একটা বড় দিক হতে পারে যে তারা ইউরোপের সাথে সম্পর্কটাকে আরেকটু ঘনিষ্ঠ করার চেষ্টা করবে, যাতে তাদের যে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ইউরোপই তাদের সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্যের অংশীদার, তাদের সাথে ব্যবসা বাণিজ্যে যাতে তাদের ব্যাপারটা আর একটু সহজ হয়, সেখানে কিন্তু চাপটা কমে। সেই জন্য আমার মনে হয় যে হয়তো তারা ইউরোপের সাথে আরো বেশি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে, সব দিক থেকেই, খালি অর্থনৈতিক বিষয়ে নয়, আর্থিক বিষয়ে নয়, বরং রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ে তারা কিভাবে সহজ করা যায় সেই চেষ্টা করবে। আরেকটি জিনিস আমার মনে হয়েছে যে কারণে এই পরিবর্তনটা হয়েছে, সেটা হচ্ছে যে লেবার যখন আমরা বলি, যদিও সেই আগেকার দিনের, যেটা বদরুল হাসান বললেন যে আগেকার দিনের সেই একেবারে বেশ বাম ঘেঁষা, একেবারে সোশ্যালিস্ট ধরনের সমাজতান্ত্রিক লেবার সেটা এখন নেই, কিন্তু তারপরেও তাদের একটা জিনিস আছে যে সেবা, যেই কথাটি বারবার বলে আসছেন কিয়ার স্টারমার এই কথাটার উপরে জোর দিচ্ছেন, সেটা হচ্ছে সেবা, সার্ভিস, পলিটিক্স অফ সার্ভিস। সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে মানুষ ওইটা ফেরত পেতে চায়। একসময় যে ওখানে কি বলে ব্রিটেনে একসময় এই জিনিসটা খুব বেশি ছিল, মানে মানুষের যে সোশ্যাল ওয়েলফেয়ার জিনিসটা অনেক বেশি সামনে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, যেটা এখন ব্যবসায়ীদের সুযোগ সুবিধা করতে যে অনেক সময়
সেখানে কেটে গেছে, অনেক কম সুবিধা দিয়ে অনেক কমে গেছে। তো সেই জায়গায় কিছু কিছু সুবিধা অন্তত ব্যবসায়ীদের জন্য কাজ করবেন, তারপরেও কিন্তু এই সেবার মূলক বিষয়গুলো, সমাজ কল্যাণের বিষয়গুলো, এইগুলোকে আমার মনে হয় যে আরেকটু সামনে আনবেন মনে করে ব্রিটেনের সাধারণ মানুষ, সেই জন্য তারা এখানে আসতে চায়। আরেকটি জিনিস যেটা কাজ করেছে, যদিও সেটা দুই দলের এগেনস্টেই কাজ করা উচিত ছিল, কিন্তু বিশেষভাবে কাজ করেছে যেহেতু ঋষি সুনাক তখন প্রধানমন্ত্রী ছিলেন, কনজারভেটিভ ক্ষমতায় ছিল। এই যে প্যালেস্টাইনে যে ইয়ে চলছে, কি বলে, গণহত্যা চলছে, সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারাও সমর্থন করছে। এই যে ছবি দিচ্ছে যে সুনাকের হাতে রক্ত, তো এই পলিসিতে, এই যে নীতিতে তারাদের দুই পার্টির মধ্যে যে খুব বেশি পার্থক্য হবে এটা আমি মনে করছি না, কিন্তু তারপরেও মানুষ হয়তো এইটুকু ইয়ে করছে যে কিছুটা হলেও কনজারভেটিভদের চেয়ে লেবার একটু ভালো হবে। একটু আগে বদরুল হাসান যে কখন লেবারের পরিবর্তনটা শুরু হলো একটা বলতে, যে টনি ব্লেয়ারের সময়কার কথা বললেন, আমি মনে করি যে খুব যথার্থ তিনি বলেছেন। এবং সেখান থেকে যে তারা শুধুমাত্র যে একটু ডানের দিকে শিফট করেছে সেটা না, মানে তাদের ধ্যান ধারণায় আদর্শগত দিক থেকে তারা সমাজতন্ত্রের দিক থেকে আরো সরে এসছেন ডান দিকে। কিন্তু আরো একটি জিনিস তারা করেছেন আমার কাছে মনে হয়েছে, যে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি কোল ঘেঁষা হয়ে গেছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র যা বলে তাই কি বলে ব্রিটেন করে, তাই ব্রিটেনের সরকার করে, এই জিনিসগুলো, সেটা লেবার পার্টিও সেই কাজই করা শুরু করেছিল সেই সময় থেকে। এবং তারপরে আমাদের মনে আছে যে এই যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ বাঁধলো মিথ্যা কথা বলে, সেখানে কিন্তু টনি ব্লেয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লেবারের একজন প্রধানমন্ত্রী হয়েও। তো সেই কলঙ্কগুলো তাদের ছিল, সেই জন্য হয়তো তারা এতদিন ফিরে আসতে পারেননি। কিন্তু এখন এই কলঙ্কের ভাগ বেশি চলে গেছে কি বলে কনজারভেটিভের ঘাড়ে আর ঋষি সুনাকের ঘাড়ে। সেই জন্য আবার অনেক দিন অপেক্ষার পর কিয়ার স্টারমার ফেরত আসতে পেরেছেন, এবং তার বক্তব্যে তিনি অত্যন্ত সুন্দর একটি কাজ করেছেন, যেটা আপনি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা হচ্ছে কি, যে তিনি বক্তৃতা দিতে এসে প্রথম দ্বিতীয় সেন্টেন্সেই তার যাকে তিনি রিপ্লেস করছেন তার প্রশংসা করলেন, ঋষি সুনাকের প্রশংসা করলেন, যে খুব কঠিন অবস্থার মধ্যেও তিনি দেশের জন্য কি কি কাজ করেছেন সেগুলো বলে তার প্রশংসা করে তারপরে নিজে কি করতে চান সেই কথায় আসলেন। তো এইটা আমার মনে হয় যে একটা জিনিস যেটা ওদের দেশে আছে, আমাদের দেশে আমরা করতে পারি কিনা আমরা নিশ্চয়ই চিন্তা করে দেখবো। নিশ্চয়ই, কি দারুণ একটা ব্যাপার। জয়ী প্রার্থী যিনি পরাজিত হলেন বা সাবেক প্রধানমন্ত্রী তার প্রশংসা করলেন, পরাজিত প্রার্থী অভিনন্দন জানালেন, গণতন্ত্রের বিজয়ের কথা বললেন, নিজের দায় স্বীকার করে নিলেন। মানে আপনি যেটি বলছেন আমরা নিশ্চয়ই সেটি করার চেষ্টা করবো। আমরা তো আসলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটি শ্রুতিকাগার বলা হয় যুক্তরাজ্যকে, তাদের যেটা এইখানে না বললেই নয়, সেটা হচ্ছে যে বহুদিন ধরে আমরা দেখে আসছি যে বাংলাদেশেই বংশোদ্ভূত প্রার্থীরা আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ছে। এবারে দেখলাম প্রায় 34 জনের মতন বাংলাদেশি প্রার্থী বিভিন্ন পার্টির পক্ষ থেকে। তবে লেবার পার্টি থেকে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যেই কিছু কিছু ইতিমধ্যে তাদের সাফল্য আমরা দেখতে পেয়েছি, যারা আগেও নির্বাচিত হয়েছিলেন। অন্তত 3 জন আগে নির্বাচিত হয়েছিলেন, এবারে প্রথমবার একজন বোধহয় হলেন, এরকম আমরা দেখলাম। তো তার মধ্যে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপ, তিনি আছেন। আর তাছাড়া আছেন রূপা খন্দকার, তারপরে সবগুলো নাম মনেও করতে পারছি না এখন। 3 জন তো আগে থেকেই ছিলেন, রোশনারা আলী এবং আরেকজন নতুন আফসানা বেগম। এই 4 জন ইতিমধ্যেই হয়েছেন। তো এগুলো যদিও তারা আমাদের থেকে অনেক দূরে, তারা অন্য দেশের রাজনীতি করেন, কিন্তু আমরা নিশ্চয়ই তাদের জন্য গর্বিত বোধ করি। নিশ্চয়ই একটা বিরতিতে যে অনেকগুলো প্রশ্ন জমে গেল, অভিবাসন নীতির কথা আসলো, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে। নিশ্চয়ই বিরতির পরে ফিরছি দূরালাপে কথা বলবো যুক্তরাষ্ট্রের নতুন সরকারের অভিবাসন নীতি, পররাষ্ট্রনীতি, গাজা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নতুন অবস্থান কেমন হতে পারে, অনেকগুলো বিষয় একটু ছোট ছোট করে এই জন্য শুনতে চাইবো। প্রথমে সৈয়দ বদরুল হাসান, একটু অভিবাসন নীতি নিয়ে কথা বলেন। এটি একটা সবসময় যুক্তরাজ্যের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অভিবাসন। কেমন হবে নতুন সরকারের অভিবাসন নীতি? এবং নির্বাচনের আগে বিতর্কে যখন স্টারমার বললেন, যে যেটি নিয়ে আসলে অনেক সমালোচনা হলো, অযাচিতভাবে বাংলাদেশের নাম উচ্চারণ বললেন বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে, অবৈধ বাংলাদেশিদের, এরকম একটা বিষয় ছিল তার কথায়, যেখানে আসলে অভিবাসন প্রত্যাশীদের তালিকায় ব্রিটিশ সরকারের পরিসংখ্যানই বলছে যে আফগানিস্তান শীর্ষে, তারপরে ইরান আছে, ভারত আছে, বাংলাদেশের অবস্থান 7ম। সেখানে বাংলাদেশের নাম কেন নিলেন, মানে শুরুতেই তার বক্তব্যে বিতর্কে?
এটা এই বক্তব্যে সবাই একটু অবাক হয়েছেন। তো আমার যেটা ধারণা, তিনি বোধহয় এই যে বাংলাদেশি শব্দটা, এটা এমনি বলে ফেলেছে, তো বলা উচিত হয় নাই। পরবর্তীতে নিশ্চয়ই তার দলের যে অন্যান্য প্রার্থীরা আছেন, দলের শীর্ষ নেতারা আছেন, তারা এটা বুঝতে পেরেছেন ভুল হয়েছে। কিন্তু আপনি যেমনটি বললেন, আফগানিস্তান থেকে লোক এসছেন, অন্যান্য আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে লোক আসছেন। তো এটার ফলে আমাদের একটা ধারণা ছিল যে যারা যে বাঙালি অধ্যুষিত এলাকায় লেবারের ভোট কমে যাবে, তো তেমন কিছু হয়নি। যেমন রোশনারা আলী, আফসানা বেগম, এরা যে অঞ্চল থেকে, যেই এই এলাকা থেকে নির্বাচন করেছেন, আমাদের কিছুটা একটা সামান্য ভয় ছিল যে এদের ভোটটা কমে যাবে কিনা। তো সেটা হয়নি। আর এখন যেটা হচ্ছে, তিনি ক্ষমতায় এসছেন বা লেবার দল ক্ষমতায় এসছেন, অভিবাসন নীতিতে আমার যেটা মনে হয়েছে তারা বোধহয় আরেকটু কঠোর হবেন। কিন্তু আমরা সবসময় দেখেছি যে প্রত্যেক সপ্তাহে ব্রিটেনে যে প্রত্যেক বুধবারে প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চেন আওয়ারের, যেটা আমরা দেখেছি এখানে, এই যে লেবার দলের নেতা, এখন তো প্রধানমন্ত্রী হয়েছেন, কিয়ার স্টারমার, তিনি কিন্তু এই বিষয়ে বারবার প্রশ্ন করেছেন। ঋষি সুনাককে বলছেন, আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন যে আপনার সরকার এদেরকে থামাতে পারছে না। এই যে বলতে যে স্মল বোট, ছোট ছোট নৌকা দিয়ে বিভিন্ন দেশের লোক আসেন, এবং ইলিগাল ইমিগ্রেন্ট যেটা বলেন, ইলিগাল মাইগ্রেন্টসও বলতে পারেন, এরা আসে, এদেরকে আপনারা থামাতে পারছেন না। তো এটা লেবার আগে থেকে বলছে এটা তারা একটু নিয়ন্ত্রণ করবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা দেখার বিষয়। আরেকটা সমস্যা যে নাইজেল ফেরাজের কথা যেটা আমরা বললাম, ভদ্রলোক এর আগে 7 বার তিনি হাউস অফ কমন্সে এমপি হওয়ার চেষ্টা করেছেন, পারেননি। এবার পেরেছেন, এবং তার সাথে আরো চারজন তার রিফর্ম ইউকে পার্টি থেকে এসছেন। এখন নাইজেল ফারাজ হচ্ছে অ্যান্টি ইমিগ্রেন্ট বিরোধী একটা ব্যক্তি। এখন তার কতটা ইনফ্লুয়েন্স হয়, এবং ডক্টর মোস্তফা সরোয়ার যেমন দেখালেন পার্সেন্টেজ ওয়াইজ, তিনিও কিন্তু ভালো সংখ্যায় ভোট পেয়েছেন। এখন এদের আপনার প্রভাবটা কিভাবে হয়, এটা একটা দেখার বিষয়। আরেকটা, ওই অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট কিন্তু আমি যতটা দেখেছি একটু বেড়ে চলেছে কিন্তু, এবং এখন এটা বেড়ে চলছে। আমরা ইউরোপে দেখেছি, ফ্রান্সে দেখেছি, জার্মানিতে দেখেছি বেড়ে চলছে। ফ্রান্সে তো আবার দ্বিতীয় রাউন্ডের নির্বাচন হবে 7 তারিখে। সেখানে দেখা যাবে মেরিন লিপেন তার দল কটা সিট পান ফ্রেঞ্চ পার্লামেন্টে। ওই ওই যে ইয়েটা, ওই বাতাসটা এখানে কতটা আসবে, এটা একটু দেখার বিষয়। কিন্তু আবার ইমিগ্রেন্ট ছাড়া যে ব্রিটেনের যে অর্থনীতি, সেটাও একটা বিপন্ন। যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে, যেমন ন্যাশনাল হেলথ সার্ভিসে, সেখানে যত নার্সের সংখ্যা দেখি, জিপি ডাক্তারদের সংখ্যা দেখি, বেশিরভাগ কিন্তু এখন ইমিগ্রেন্টরা। এখন বেশি যদি ইমিগ্রেন্টদের কন্ট্রোল করা হয়, তো একটা সমস্যা হয়ে যাবে। আর যারা বেআইনি ভাবে আসছে, তাদের একটা ব্যবস্থা নিতে হবে। সবাইকে দেশে পাঠাতে পারবে না। ঋষি সুনাক যেমন বলছেন রুয়ান্ডাতে পাঠিয়ে দিবেন। এখন এই লেবার দল কিন্তু এই রুয়ান্ডাতে পাঠানোর কথা কখনো বলেন নাই। কিন্তু এরা কিভাবে তাদেরকে গ্রহণ করবেন, কিভাবে তাদেরকে একটা অবস্থান করে দিবেন, তাদেরকে রেগুলারাইজ করবেন, এটা একটা দেখার বিষয়। এত ইমিগ্রেন্ট আসছে, হাজার হাজারই আসে, আপনি সবাইকে তো তাদের নিজ নিজ দেশে পাঠাতে পারবেন না। একটা ব্যবস্থা, এটা তাদের একটা মারাত্মক চাপ বলে থাকবে। এখন দেখা যায় এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করে সেটি দেখবার বিষয় থাকবে। আমি মুন্সি ফারাজ আহমেদ, আপনার কাছ থেকে একটু এই অভিবাসন নীতি কেমন হতে পারে, আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা সেটি জানতে চাইবো। বাংলাদেশের নাম যেহেতু উচ্চারণ করেছেন যিনি এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, স্টারমার, বাংলাদেশিদের মধ্যে কোনো মানে বিরূপ প্রভাব পড়বার কোনো আশঙ্কা আপনার মনে হয় আছে? একটা যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের, জি বলবেন। এই কথাটা শুনে নিশ্চয়ই তাদের অনেকের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু কথাটা খুব পরিষ্কার করে বুঝতে হবে। বদরুল হাসান যেটা বললেন যে আসলে বাংলাদেশের অভিবাসীর সংখ্যা তো আসলে সবচেয়ে বেশি নয় যে এটা পট করে নাম করা কথা। সুতরাং এটা একটা উনি ভুল করেছেন, এটা সবাই বুঝতে পারছে, এবং উনিও বুঝতে পারছেন বলে আমরা মনে করি। কিন্তু তারপরে কতগুলো জিনিস বোঝার দরকার আছে, যে অভিবাসী বাংলাদেশের হয়তো 7ম, কিন্তু অবৈধ অভিবাসী সংখ্যায় কি বাংলাদেশের ইয়েরা কি 7ম? আমার মনে হয় যে আরো কম। কারণ বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী সরাসরি ইয়েতে খুব কম যায়। ব্রিটেনে একসময় যখন ওদের অনেক লোক দরকার ছিল, তখন বাংলাদেশিরা যায়, তাদের নতুন ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়েছে, যেটা খাইয়ে তারা এখন পৃথিবীব্যাপী
নামকুড়ায় যে কুইজিন খাইয়ে, সেটা তো বাঙালিরা তৈরি করে দিচ্ছে, যদিও ইন্ডিয়ান নামে চলে, কিন্তু সেগুলো এই যে আমরা বলি কি টিক্কা মশালা, এটা তো বাঙালিরা ওখানে তৈরি করেছে। ব্রিটিশদেরও হেল্প লেগেছে, টিক্কা বানিয়েছে, তারপরে সেটার মধ্যে মশালা, এরা ঝোল খেতে চেয়েছে বা গ্রেভি চেয়েছে, তার সাথে একটু গ্রেভি ঢেলে দিয়েছে, এখন টিক্কা মশালা হয়ে গেছে। তো যাই হোক, বাঙালি এবং ব্রিটিশরা খুব একসাথে মিলেমিশেই কাজগুলো করেছে, তাতে কিন্তু বাঙালিদের বদনাম হওয়ার কোনো কারণ নাই। মাঝে মাঝে 2-4 জন অন্যান্য ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশি হয়তো এখনো ইংল্যান্ডে আসে, তাদের সংখ্যা খুব কম। সুতরাং যখনই বলা হচ্ছে অবৈধ অভিবাসীদের ইয়ে করবেন, তখন বাঙালিদের ভয় পাওয়ার খুব কারণ নাই। কারণ যে কথাটা বললেন যে অভিবাসীরা ব্রিটেনের জন্য খুব প্রয়োজনীয়, তাদের অর্থনীতির জন্য প্রয়োজন, তাদের এই যে ছাত্ররা যে পড়তে যায় তার থেকে বিশাল রেভিনিউ পায়। এই যে এতগুলো ইউনিভার্সিটি, আমি একটু আগে একটা শুনছিলাম, একটা প্রোগ্রামে দেখছিলাম যে 64% এইসব ইয়ের যে খরচপাতি তা চলে বিদেশি ছাত্রদের আনা অর্থে, এইসব ইউনিভার্সিটি গুলো। তো সেটা যদি বাদ পড়ে যায়, যদি সব অভিবাসন বন্ধ হয়ে যায়, তাহলে তো ওই ইউনিভার্সিটি গুলো বিপদে পড়ে যাবে। সুতরাং ওইটা আমার মনে হয় না যে তাদের তারা বিশেষ করে বলছে অবৈধ অভিবাসীদের কথা, এবং অবৈধ অভিবাসী বেশি আসছে কোথার থেকে? এই যে কতগুলো যুদ্ধ যেসব জায়গায় আছে সেই সব দেশ থেকে, আর যুদ্ধ না থাকলেও যাদের অবস্থা খুব বেশি খারাপ, আফ্রিকান অনেক দেশ থেকে অভিবাসীরা আসছে। তো সেইগুলো আমার মনে হয় যে তারা সেটা কমাতে চেষ্টা করবেন। আর সবার তো একই রকমের ব্যবস্থা থাকে না, যে কি বলে, নতুন যে সরকার এসছে তারা চেষ্টা করবে যে এই ব্যাপারে কঠোরতা দেখাতে, কিন্তু তার মানে এই না যে তারা একেবারে সমস্ত অভিবাসন বন্ধ করে দিবে বা অভিবাসীদের বাইরে থেকে যারা এসে তাদের নানা রকম বিপদে ফেলবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে মুন্সি ফয়েজ আহমেদ আসলে কি করে সেটা আসলে নিশ্চয়ই দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মুস্তাফা সারোয়ার, আপনার কাছ থেকে আপনি যদি অভিবাসন নীতি নিয়ে আপনার কোনো মন্তব্য থেকে সেটি জানতে চাইবো। আর একটা যেটি আপনার কাছ থেকে বিশেষভাবে জানবার, যে পররাষ্ট্রনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রনীতি, আমেরিকান গণমাধ্যমে একটা বিশ্লেষণ শুনছিলাম যে বাইডেনের নীতির সাথে স্টারমারের নীতি, রাজনীতির একটা সামঞ্জস্য আছে সেখানে। হয়তো এখন নতুন যুক্তরাষ্ট্রে নতুন নির্বাচন হতে যাচ্ছে, তাদের ট্রাম্প সরকারের সাথে কাজ করতে হতে পারে, এরকম একটা বিশ্লেষণ শুনছিলাম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। আপনার কাছ থেকে একটু এই বিশ্লেষণ শুনতে চাই যে মুন্সি ফয়েজ আহমেদ আগের অংশে বলছিলেন যে যুক্তরাষ্ট্র যা বলে যুক্তরাজ্য অনেকটা সেভাবেই করে, বা একটা কোল ঘেঁষা অবস্থান, সেখানে কোনো পরিবর্তন হবে কিনা? প্রথম প্রশ্ন যেটা ইমিগ্রেশনের ব্যাপারে, আমি অ্যাড করব, কির স্টারমার কিন্তু তার অফিস থেকে এবং উনি ব্যক্তিগতভাবে ওনার ভুল স্বীকার করেছেন। উনি এই নির্বাচনের আগে ওনার বক্তৃতার ভেতরেই এর পরবর্তী পর্যায়ে উনি বলছেন যে এটা তার ভুল হয়ে গেছে, এবং তার অফিস থেকেও সেটাকে বলা হয়েছে যে বাংলাদেশিদের যে নাম বলা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার ঘটেছে। আচ্ছা, যাই হোক, এটা হলো ইমিগ্রেশনের ব্যাপার। ইমিগ্রেশনের ব্যাপারে সবাই কিন্তু মোটামুটি একাট্টা, দে ডোন্ট ওয়ান্ট ইলিগাল ইমিগ্রেশনস। তারা মানে লোকাল জনসাধারণ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এই ব্যাপারটাই সবচেয়ে ফোরফ্রন্টে আসছে। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন, যে পররাষ্ট্রের ব্যাপারে কোনো পরিবর্তন আসবে কিনা, এখানে আমি একটা জিনিস অ্যাড করব। স্টারমারের মেন্টর হলো বারাক ওবামা। এই যে নির্বাচনের আগে ওনাকে বিভিন্ন পরামর্শের ব্যাপারে উনি বারাক ওবামার শরণাপন্ন হয়েছিলেন। তার অর্থটা কি? যে তাহলে বারাক ওবামার যে পররাষ্ট্র নীতি, সেটা কি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খুব ভিন্নতর, অথবা বাইডেনের চেয়ে ভিন্নতর? মোটেই নয়। সামান্য একটু, মানে অল্প একটু, মানে 5-7% ডিফারেন্স হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে মেইন ফরেন পলিসি, ইট স্টেজ দ্য সেম। ইংল্যান্ডের ব্যাপারে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের ব্যাপারে সেটাই ঠিক। আপনি লক্ষ্য করে দেখুন যে এই গাজার ব্যাপারে সুনাকের যে অ্যাটিটিউড এবং সে যা করেছে, স্টারমারও তাই করছে। স্টারমার অলরেডি তার বক্তৃতাতে, আপনি আমাদের যে একজন পার্লামেন্টের মেম্বার যিনি হলেন রোশনার, উনি কিন্তু শ্যাডো ক্যাবিনেটের ডেপুটি এডুকেশন মিনিস্টার, কাজে উনি হয়ে যেতে পারেন। উনি কিন্তু এটাকে খুব কঠোর ভাষায় উনি প্রোটেস্ট করছিলেন যে গাজাতে যুক্তরাষ্ট্রের সমর্থনকে। হ্যাঁ, কিন্তু উনি দেখেন উনি নির্বাচনে উইন করেছেন এবং হয়তো ক্যাবিনেটেও চলে যেতে পারেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড
স্টারমার কিন্তু কঠোর ভাষায় উনি ইসরায়েলকে সমর্থন করেছেন। তো এই ইত্যাদি চলছে। কিন্তু আমি এখানে একটা অ্যাড করব যে কিছুক্ষণ আগে আমরা আলোচনায় যে বলেছি যে ইউরোপে আপনি যেটা উল্লেখ করেছেন যে ইউরোপের বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে দক্ষিণপন্থী ঝড় আসছে, মানে দক্ষিণপন্থীদের খুব বিজয় হচ্ছে বিভিন্ন জায়গাতে। বিশেষ করে আমি উল্লেখ করব পহেলা একটা অক্টোবর যে এই যে পহেলা জুলাইয়ে যে নির্বাচনটা হলো ফ্রান্সে ফার্স্ট রাউন্ড, সেখানে কিন্তু খুব মারাত্মক পরিস্থিতি। মানে আমি খুব আমি ভয় পেয়ে যাচ্ছি যে মেরিন লেপেনের ন্যাশনাল র্যালি সেখানে 33.2% ভোট পেয়েছে এবং রুলিং পার্টি যেটা ম্যাক্রো ওটা 21%। এটা কিন্তু একটা অশনি সংকেত, ওখানে একটা দক্ষিণপন্থী। আবার অলমোস্ট একই সময় ইংল্যান্ডের নির্বাচনে আমরা দেখলাম যে এখানে লেবার পার্টি উইন করেছে, যারা অনেকটা মডারেট। কিন্তু আমার যে অন্যান্য যে খুবই শ্রদ্ধেয় মুন্সি ফয়েজ অ্যাম্বাসেডর এবং মিনিস্টার প্রেস মিনিস্টার অফ বাংলাদেশ ইন ইংল্যান্ড ইউনাইটেড কিংডম সৈয়দ বজলুল হাসান, ওনারা যে কথাটা বলেছেন যে যে আমি ওনাদের সঙ্গে কিছুটা এ ব্যাপারে আমি একমত, যে এগুলো যে বিভিন্ন ঢেউ আসছে বিভিন্ন জায়গাতে, সেগুলো হয়তো কোনো রিয়াকশন হতে পারে। যে দুজনেই কিন্তু উল্লেখ করেছেন যে ওই যে আমরা বলছি যে একটা ফ্যাটিক, তারও একটা রিয়াকশন হতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা দেখছি যে ইটালিতে জর্জা মেলোনি উনি উইন করে গেছেন, ব্রাদারহুড অফ ইটালি, ভেরি কনজারভেটিভ। ফ্রান্সে উইন করে যাচ্ছে, ইংল্যান্ডে। কিন্তু যখন পররাষ্ট্র নীতির ব্যাপার আসে তখন কিন্তু এরা যুক্তরাষ্ট্রের, আমি একটা কঠোর শব্দ ব্যবহার করব, ওনাদেরকে চামচা বলা যেতে পারে। যে চামচা নামে যে একটা হিন্দি ক্যারেক্টার আছে না, যে এরা মানে আমেরিকা যা বলে এরা চামচার মতো ফলো করে। হ্যাঁ, এবং আমার মনে হয় তাতে খুব একটা পরিবর্তন ঘটবে না এদের পররাষ্ট্রনীতিতে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সেটা যতই ভুল হোক, যেমন আপনি লক্ষ্য করে দেখুন যে গাজার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মানে অ্যাবসলিউটলি বোগাস অ্যান্ড হাইলি কন্ডেমেবল। কঠোর ভাষায় আমি নিন্দা করছি এই পলিসি, কিন্তু সেটা ইউরোপের সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইয়েস স্যার, এরা চামচা সব। কাজে আমার মনে হয় এই যে নির্বাচনে, যুক্তরাজ্যের নির্বাচনে যে পরিবর্তন আসলো, ভূমিধস বিজয়, এর কিন্তু ফলশ্রুতি পররাষ্ট্রনীতিতে আসবে না, এটা একই থেকে যাবে। মানে পররাষ্ট্রনীতি সেই চামচা নীতিই থেকে যাবে। আমি একটা বিরতির পরে আর একটা বিরতির পরে আরো আলোচনা নিয়ে ফিরছি। যে প্রসঙ্গটি শুরুতে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো। নির্বাচন ব্যবস্থা এবং তার পরবর্তী সরকার গঠনে যেই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, একটু তুলনামূলক চিত্র বাংলাদেশের সাথে কথা বলবার চেষ্টা করবো বিরতির পরে। দূরালাপে ফিরে এলাম। দূরালাপে আমি সৈয়দ বজলুল হাসান আসলে যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো বলে বিরতির আগে বলছিলাম, সেখানে যাওয়ার আগে একটু ছোট্ট করে স্টারমার কেমন প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানবো, এক দুই লাইনে আপনার কাছ থেকে জানবো। যে যেটি আগের দুই অংশ মানে আগের কথা থেকে যদি সামারি করি, মুন্সি ফয়েজ আহমেদ বলছিলেন যুক্তরাষ্ট্রের কোল ঘেঁষা পররাষ্ট্রনীতি, চামচামি নীতির কথা বলছিলেন ডক্টর মোস্তফা সারোয়ার। তাহলে কি আসলে গাজা যুদ্ধ, ইউক্রেনে যে যুদ্ধ চলছে, এসব ব্যাপারে তেমন অবস্থানের কোনো পরিবর্তন হবে না, এমনটাই একটা সামারি করা যায়? এই বিষয়টা একটু ছোট করে শুনবো। জি, তো যে প্রথম প্রশ্ন, কে স্টারমার কি ধরনের প্রধানমন্ত্রী হবেন, হ্যাঁ তিনি তার অভিজ্ঞতা, তার দল যেটা দেখেছে বা তার দেশের মানুষ যেটা দেখেছে বিগত 14 বছরে কনজারভেটিভ পার্টির শাসন আমলে, তো তাদের যে উইকনেস গুলো ছিল, দুর্বলতাগুলি ছিল, সেই দুর্বলতাগুলো যাতে তাদের মধ্যে না আসে এটা তিনি চেষ্টা করবেন। তিনি দেখানোর চেষ্টা করবেন অবশ্যই তার কাজকর্মে যে তিনি একজন শক্তিশালী প্রধানমন্ত্রী, হ্যান্ডস অন প্রাইম মিনিস্টার যেটা আমরা বলি, সেটা তিনি চেষ্টা করবেন। এবং আজকেই অনেকে উল্লেখ করছেন যে এই যে আজকে যে লেবার পার্টি ক্ষমতায় ফিরে এলো, অনেকে ইয়ে করছেন যে আগামী 10 বছর, আগামী 15 বছর এর মধ্যে কনজারভেটিভ পার্টি আদৌ আসতে পারবে কিনা ক্ষমতায়, সেই নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। আজকেই আলাপ আলোচনা তার করছিল, আমরা দেখছিলাম। আর পররাষ্ট্রনীতির ব্যাপারে, হ্যাঁ পররাষ্ট্রনীতি তো এই যে এইসব পশ্চিমা দেশের, বিশেষ করে যদি আমেরিকার কথা বলি, ব্রিটেনের কথা বলি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এদের কিন্তু পররাষ্ট্রনীতিতে দেখা যাচ্ছে একটা সব কিন্তু সবার মতামত একই, কন্টিনিউইটি যেটা বলি। এখন আমাদের নজরে হয়তো সেই কন্টিনিউইটিটা খুবই ক্ষতিকর। যেমন যদি আমরা গাজার কথা বলি, আমরা দেখেছি যে গাজাতে 7ই অক্টোবর গত বছর যে হামাস আক্রমণ করলো, ইসরায়েলের ভেতরে অভ্যন্তরে গিয়ে করলো, বেশ কতগুলি 2000-এর বেশি ইসরায়েলি নিহত হলেন,
অনেকে আবার ধরে নিয়ে গেছেন হোস্টেজ হিসেবে, জিম্মি হিসেবে নিয়ে গেছেন, সেটা আমরা দেখেছি। সেটা নিয়ে কিন্তু এখনো যখন তারা কথা বলেন এত মাস পরেও ওই হামাসকে তারা কন্ডেম করেন। কন্ডেম করার মতো কাজ করেছে, অবশ্যই করবেন। কিন্তু ইসরায়েলের আক্রমণের ফলে এখনো হচ্ছে প্রায় 38,000 প্যালেস্টিনিয়ান যে মারা গেল, এই নিয়ে কোনো 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 তারা কথা বলছে না। এমনও আছে যে 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 এখানে প্যালেস্টিনের পতাকা পতাকা যাতে লাগানো না যায় বাড়িতে, এমনও আপনার অভিযান চালিয়েছে। বাড়ির মালিকদেরকে বলা হয়েছে পতাকা নামাও। তা সত্ত্বেও সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি যে লন্ডনের পথে পথে, ইউকের বিভিন্ন শহরের পথে পথে তারা এটা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর ওই নীতি একটাই, তারা ওই ইসরায়েলের পক্ষে একদম স্পষ্ট। সৈয়দ বদরুল হাসান, খুবই নিন্দনীয় নীতি নিঃসন্দেহে। এবার একটু ছোট্ট করে আবার প্রশংসনীয় জায়গায় যাই, যেটি নিয়ে আসলে শুরুতেও কথা বলছিলাম, যে তারা যেভাবে নির্বাচনটা হলো এবং নির্বাচনের পরে ক্ষমতার বদল হচ্ছে, তাদের যে ভাষণ, তাদের যে বক্তৃতা, সেখানে তারা যেভাবে এক দল অন্য দল সম্পর্কে বলছে, সম্মানসূচক ভাবে তাদেরকে অভিবাদন জানাচ্ছে, প্রশংসা করছেন, মানে এইরকম বিষয়গুলো বাংলাদেশে যদি একটু জানতে চাই, মানে আপনারা নিশ্চয়ই অনেক দীর্ঘদিন ধরে দেখে আসছেন, সৈয়দ বদরুল হাসান, একটু 1 মিনিটে বলবেন মানে কোথায় আমাদের ঘাটতি, আমরা কেন এরকম জায়গায় যেতে পারি না? এই যে আমরা দেখছি যে এই পশ্চিমা দেশে যদি দেখি, এদের যে নির্বাচনের আগে বা নির্বাচন রাজনীতিতে তারা একে অপরকে আক্রমণ করেন, সমালোচনা করেন। কিন্তু যখন ক্ষমতার পরিবর্তন হয়, পালা বদল হয়, তখন দেখছি যে বিদায়ী প্রধানমন্ত্রী তিনি যে সুন্দরভাবে একটা গ্রেসফুল একটা বক্তৃতা করেন, যেটা আজকে ঋষি সুনাক করেছে, এর আগে তার আগে যারা প্রধানমন্ত্রী ছিল তারা করেছেন। যিনি নতুন প্রধানমন্ত্রী আসেন, তিনিও এসে তার পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার প্রশংসা করেন। তো এতে কিন্তু আমাদের অনেক অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা কিন্তু আমাদের দেশে যে যে রাজনৈতিক বিষয়গুলো আছে, রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতা বা নেত্রীকে সম্মান দেখাবেন, এটা আমরা আশা করছি। দেখেন এত সুন্দরভাবে তারা করেন, এবং নির্বাচন হয়ে গেল, কোনো উত্তেজনা নেই। একদল একজন প্রধানমন্ত্রী চলে গেলেন রাজার কাছে, পদত্যাগ পত্র জমা দিলেন, আরেকজন নতুন প্রধানমন্ত্রী এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন। কোনো ইয়ে নাই, যেটা আমেরিকাতে আমরা দেখেছি। শুধু ট্রাম্পের বেলায় বাদে, ট্রাম্পকে আমরা একটা অ্যাবারেশন ধরি, হ্যাঁ সেটা তার মতো হবে। কিন্তু এই যে সুন্দর একটা ব্যবস্থা তারা করেছেন, একজন ক্ষমতা হেরে গিয়ে একদম সুন্দরভাবে ভদ্রভাবে চলে যাচ্ছেন, যিনি জয়ী হয়েছেন তার প্রশংসা করছেন, এবং যিনি জয়ী হয়েছেন তিনিও এসে যিনি পরাজিত হয়েছেন তার প্রশংসা করছেন। কিন্তু সরকার এমন ভাবে চলছে যে জনগণ বুঝতেই পারছে না যে কোনটা পরিবর্তন হয়েছে। একটা দেশ যেভাবে চলার কথা, গণতান্ত্রিক ভাবে সুন্দরভাবে একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এইভাবেই চলছে। এটা একটা প্রশংসনীয় ব্যাপার। এটা আমাদের দেশে কেন হয় না, এই বিশ্লেষণটা আমি ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে একটু এই বিষয়টা শুনবো। এবং যুক্তরাষ্ট্রেও তো আসলেই হয়, ট্রাম্পের এই এক্সেপশনটাকে বাদ দিলে। এবং আরেকটা যেটা দেখি যে নির্বাচনের আগে তারা যারা মানে দুই দলের প্রধানরা, তারা দারুণভাবে বিতর্কে অংশগ্রহণ করেন, একাধিক বিতর্ক তারা করেন, টেলিভিশনে সেটা দেখা যায়, জনমত সেখান থেকে তৈরি হয়। আর আমাদের দেশে আমরা দেখি বড় বড় জনসভা, শোডাউন চলে, সেখানে জনগণের অনেক ভোগান্তি সত্ত্বেও সেটি একটা পন্থা। সেখানে তারা প্রতিশ্রুতি দেন, মানে নানান রকম প্রতিশ্রুতি, যেটি আসলে বাস্তবায়ন নিয়ে তাদের প্রশ্ন করবার সুযোগ থাকে না। এই বিষয়গুলো আমরা অনুকরণ করব কখনো, এটা মনে হয়? এখানে আমি একটা ছোট এক্সাম্পল দেবো, যে বরিস জনসন যখন প্রধানমন্ত্রী হলেন, উনি একসময় এসে বললেন যে এই চাকরিটা পেয়ে ওনার আর্থিকভাবে উনি খুব বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। খেয়াল আছে? উনি বললেন যে ওনার যে লাইফস্টাইল ছিল আগে, সেই লাইফস্টাইল নেই। প্রধানমন্ত্রী হয়ে তার যে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, লক্ষ্য রেখে। আর বাংলাদেশে আপনি যদি রাজনৈতিক ক্ষমতা নেন, যেটা সে দলই হোক, যে দলই হোক, আপনি এমপি শুধু নয়, একটা ওয়ার্ড কাউন্সিলর কিংবা ওয়ার্ড কাউন্সিলরের ডেপুটি, সেই ডেপুটির একজন ছোট্ট এলাকার, ঢাকা এলাকার তার একজন মানে তল্পিবাহক, এরাও কিন্তু সমস্ত যে খবরে পাচ্ছি এই বদরুল হাসান এবং তার কলিগদের সৌজন্যে যা পাচ্ছি, এক একজন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। এই যে অর্থের যে ব্যাপারটা, ওই যে টাকা যে সমস্ত গোলমালের মূল, ওটা গ্রিকরাও বলেছিলেন, সোফোক্লেস, সেটা আমাদের এখানে প্রযোজ্য। যেহেতু রাজনৈতিক ক্ষমতার সঙ্গে জড়িত অর্থের বিশাল উন্নতি। হ্যাঁ, একটা এমপি যে হয়তো আগে খুব অতি সাধারণ লোক ছিল, সে এমপি হওয়ার পরে দেখা গেল যে তার বিশাল সম্পদ। এটা কিন্তু সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। এই কারণে আমাদের দেশে রাজনৈতিক ক্ষমতা হলো
অর্থ, সমর্থ, সম্মান, মেয়ের বিয়ে, ছেলের লেখাপড়া, ভাইগনার চাকরি সবটার সঙ্গে জড়িত। এই কারণে আমরা এতটা ইনটলারেন্ট। আমরা যে এই যে ভদ্রতা, এই যে আমরা যেটা দেখলাম ইংল্যান্ডে কিংবা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে, সেই ম্যাচিউরিটিটা আমাদের এখনো আসেনি। তবে আমি কিন্তু আশাবাদী, আমার মনে হয় এককালে আসবে। আপনাদের খেয়াল আছে যে কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে দাঁড়িয়ে উনি হেরে গেলেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে, নিশ্চয়ই বদরুল আহসান এবং অ্যাম্বাসেডর আপনাদের মনে আছে, উনি তখন কিন্তু একটা কনসেশনাল স্পিচ দিয়েছিলেন। আই থিঙ্ক ইট ইজ ইন দি বলাকা বিল্ডিং অর সামওয়্যার। কি হলো, উনি যখন নেমে আসলেন তখন ওনার গাড়িটা ভাঙ্গা। ইউ রিমেম্বার দ্যাট? এটা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কাজী কাজী থিং ইজ দ্যাট যে আমাদের এই কালচার মাঝে মাঝে যে লোক চেষ্টা করছে তা নয়। কিন্তু আবার আপনার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের যদি খেয়াল থাকে, উনি যখন দেখলেন যে অন্য প্রধানমন্ত্রী অসুস্থ, উনি কিন্তু দেখা করার জন্য তার বাড়িতে গিয়েছিলেন, ইফ ইউ রিমেম্বার দ্যাট। হ্যাঁ, উনি বাড়িতে গিয়েছিলেন কিন্তু ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। যাই হোক, দি পয়েন্ট হুইচ আই মেকিং, যে মাঝে মাঝে কিন্তু প্রচেষ্টা চলে কিন্তু সেটা আবার ব্যর্থতায় পর্যবসিত হয়। কাজে মানে আমি মনে করি যে ব্রিটেনের ডেমোক্রেসি হলো হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স। হ্যাঁ, চিন্তা করেন অলিভার ক্রমওয়েল, হ্যাঁ, তারপর থেকে যে আমরা দেখছি একের পর এক গ্রোথ, সেই চার্লস দ্য ফার্স্ট এর যে হত্যাকাণ্ডের পর, এরপর থেকে যে তার ডেভেলপমেন্ট, এ তো অনেক শত বছর। আর আমাদের অনেক শত বছর, আমরা হয়তো সেই তুলনায় একদমই আমাদের অভিজ্ঞতা খুবই নগণ্য, কিন্তু আমরা কি শত বছরের দিকে যখন আগাচ্ছি বা সামনের দিকে যখন যাচ্ছি, তখন কি আসলে গণতন্ত্রের এই জায়গাটা মজবুত হচ্ছে ব্রিটিশ গণতন্ত্রের মতো, নাকি আরো নড়বড়ে হচ্ছে? মুন্সি ফয়জ আহমেদ, একটু শুনবো। হ্যাঁ, সবকিছুই আগায়, আবার কখনো কিছু একটু বেশি আগায়, কখনো একটু নিচে নামে, আবার আগায়, এইভাবেই যায়। এটা কখনো স্মুথ হয় না এই অগ্রগতিটা। কিন্তু আরেকটি জিনিস বলতে হবে যে জনাব মোস্তফা সরওয়ার যেটা বলছেন অত্যন্ত সত্যি কথা, সেটা হচ্ছে যে ব্রিটিশদের গণতন্ত্রের একটা বিশাল লম্বা ইতিহাস আছে। তাদের একসময় এরকম অসহিষ্ণুতার ব্যাপার ছিল, সেখান থেকে তারা বের হয়ে এসছে অনেক দিন হলো। আমাদের ইতিহাসটাও খেয়াল করতে হবে। আমাদের ইতিহাসটা কি? আমাদের স্বাধীনতার পরপরই আমরা জাতির জনককে হত্যা করলাম, তারপরে যারা পরাজিত হয়েছিল তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করলাম আমাদের দেশে, তারপরে আমাদের যে বর্তমান কি বলে প্রধানমন্ত্রী, তাকে কতবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এইগুলো যখন চলবে তখন আপনি তো সহিষ্ণুতা খুব বেশি আশা করতে পারেন না। সুতরাং এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমিও নিজেও বলেছি যে আমার ওখান থেকে শেখার আছে, কিন্তু তার মানে এই না যে আজকে আমরা শিখে ফেলতে পারবো, আমাদের সব ইতিহাসকে আমরা ভুলে যেতে পারবো, সেটা নয়। আমাদেরকে আগে কতগুলো জিনিসকে, যেমন যেই সব কারণে যারা পরাজিত শক্তি যারা ছিল তাদেরকে আবার উঠে আসার যে ব্যাপারে যারা সাহায্য করবে, তাদের সাথে আমি খুব ভালো করে মতন কথা বলতে পারবো না। সুতরাং সেটা আমাদের খেয়াল করতে হবে, সেখান থেকে আমাদের সরে আসতে হবে, একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে, স্বাধীনতার যে আদর্শগুলো ছিল সেইগুলোর পক্ষে, এবং যারা বিরোধিতা করেছিল তাদের বিপক্ষে। দুটো দিকই খেয়াল রাখতে হবে। সেটা খেয়াল রেখে যখন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, তখন কিন্তু আমাদের এই ইতিহাসটা, তখন আমরা আমাদের এই কালচারটাকে আস্তে আস্তে পরিবর্তন করতে পারবো, সেটা আমি মনে করি। এবং আমিও আশাবাদী যে একসময় আমরা করব। কিন্তু যখন ভালো কেউ কিছু ভালো করে, সেটা প্রশংসা করতে আমাদের তো কোনো অসুবিধা নাই। আমরা সেই জন্য ওদের প্রশংসা করছি, তার মানে এই না যে আমাদেরকে ওইটা পুরোটাই রেপ্লিকেট করতে পারতে হবে, নট নেসেসারিলি। কিন্তু আমরাও আগাচ্ছি। আমাদের দেশেও ওই যে মনে করার কোনো কারণ নাই যে সবকিছু পিছিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা হয়তো আমাদের যে ঈপ্সিত লক্ষ্য, সেটা হয়তো অর্জন করতে দেরি হচ্ছে বা পারছি না, কিন্তু অনেক দিকে আমরা এগিয়েও যাচ্ছি। সুতরাং সেইটা আমাদের একটা ব্যালেন্সড ভিউ নিতে হবে। শুধু সারাক্ষণ সরকারের বা আমাদের ব্যবস্থাপনার নিজেদের ব্যবস্থাকে সারাক্ষণ ক্রিটিসাইজ করলে হবে না। আমাদের এখানেও অনেক কিছু ভালো আছে, সেইগুলোকে আমরা সামনে তুলে ধরবো। নিশ্চয়ই ক্রিটিসাইজ করবার জায়গার চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে ভালো বিষয়টা আছে সেটা কি আমরা আনতে পারছি বা আনবার চেষ্টা করছি, সেই প্রশ্নটি করছিলাম। অন্তত সেটাকে তো প্রশংসা করতে পারছি আমরা। তারপরে যখন আমাদের নিজেদের সুযোগ হবে তখন আমরা আনবো। এখনই ওটাকে আনতেই হবে, এমন জোর করে আনতে হবে, কোনো কিছু জোর করে আনাটাও কিন্তু সঠিক নয়।
আমাদের সময়ে এটা হবে। আমাদের যে দেশের মধ্যে যেই সব সমস্যা আছে সেগুলো আমাদের নিজেদেরকেই দূর করতে হবে, অন্যদের কাছ থেকে ধার করে এনে আমরা দূর করতে পারবো না। আমাদের নিজেদের মধ্যেই সেই কৃষ্টিটা, সেই সংস্কৃতিটা তৈরি করতে হবে। সেটার জন্য কতগুলো পূর্ব শর্ত আছে, সেই পূর্ব শর্তগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সুতরাং সেটা করতে হবে। একটা কথা আমি বলতে চাই যে নতুন সরকার যে হচ্ছে ওখানে ব্রিটেনে, তারা আমি মনে করি কতগুলো বিষয়ের উপরে বেশি জোর দেবে, যেমন স্বাস্থ্যসেবা, যেটা অনেকটা পিছিয়েছে। আমাকে শেষ করতে হবে। মুন্সি ফয়েজ আহমেদ, অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি, নিশ্চয়ই কথা হবে সামনে আবারও। মুন্সি ফয়েজ আহমেদ, সৈয়দ বদরুল হাসান, ডক্টর মোস্তফা সরওয়ার, ধন্যবাদ আপনাদের তিনজনকে। ধন্যবাদ দর্শক।